প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মানি ম্যাটার্সে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আল হারামাইন পারফিউমস দুবাই এর চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। আমরা তার সঙ্গে আলোচনা করব দেশের রেমিটেন্স নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে একটু আগে বলছিলেন যে আপনি ব্যক্তি পর্যায়ে রেমিটেন্সের জন্য আপনি সম্মাননা পেয়েছেন সরকারের তরফ থেকে, এই বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগটা নিয়েছে, যারা রেমিটেন্স পাঠায় হাইয়েস্ট রেমিটেন্সের উপরে গতবারে তারা অ্যাওয়ার্ড শুরু করেছে, এবং গতবারে যখন অ্যাওয়ার্ড দিছিল তখন আমার একই পরিবার থেকে আমরা 3 জন অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আমি, আমার ভাই এবং আমার ছেলে। এইবারও যে সরকার যে উদ্যোগ নিয়েছে, গতবারে 21 জনের ছিল, এইবার 31 জনে আরো 10 জন বাড়াইছে। এবং এই উদ্যোগের কারণে প্রবাসীরা যে রিমিটেন্সটা আরো বেশি বেশি করে পাঠাবে বলে আমি আশা করি। কারণ আপনারা দেখছেন একটা জিনিস, যে সরকার একটা মানুষকে, বাংলাদেশ ব্যাংক একটা অ্যাওয়ার্ড দিচ্ছে, এবং এখানে এই বছরে ওনারা ক্যাটাগরি ওয়াইজ করেছেন, হাইয়েস্ট রিমিটেন্সের উপরে, বন্ডের উপরে, কিছু সার্ভিসের উপরে, কিছু যারা মানি এক্সচেঞ্জ হাউস আছে এদেরকেও ওরা রিমিটেন্স দিচ্ছে, অ্যাওয়ার্ড দিচ্ছে। এটাই আমি মনে করি বাংলাদেশ ব্যাংক গভর্নর মহোদয় এবং ডেপুটি গভর্নর সাহেব সহ ওনাদের সকল কর্মকর্তাকে আমি এই রিমিটেন্স অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আমি অনুরোধ করব এটা যেন অব্যাহত থাকে। জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। এই যে আপনি যে অ্যাওয়ার্ডটা পেলেন, এখন আপনি যখন দুবাই ফেরত যাবেন, এটা মানে কি ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে সেই দেশের উপরে? যে দুবাই যেহেতু আপনি অনেক বছর ধরে আছেন এবং সেখানে খুব সততার সঙ্গে খুব কাজ, মানে একটি বিরাট প্ল্যান্টের কথা বলছিলেন যে এক্সপোর্ট করছেন আপনি বিভিন্ন মিডল ইস্টার্ন কান্ট্রিজে পারফিউমস। তো এই যে আপনি আপনার দেশ থেকে যে একটি সম্মাননা পেলেন, তো দুবাই গভর্নমেন্ট এটিকে কিভাবে দেখবে? দুবাই গভর্নমেন্ট তো এখানে আমরা যারা ওইখানে ব্যবসা বাণিজ্য করি, আমাদের একটা যারা এমপ্লয় করে এমপ্লয়মেন্টের একটা ভিসা থাকে, আর আমরা যারা ইনভেস্টার আছি আমাদের ইনভেস্টারের জন্য আলাদা একটা ভিসা থাকে। তো আমরা যারা লিমিটেড লাইবিলিটির কোম্পানি আছে, আমরা ওই দেশের 49-51% ওদেরকে শেয়ার দিয়ে করতে হয়, বা যারা আমরা ফ্রি জোনে করি, এটা আমরা নিজস্ব ফ্রি জোনে নিজের নামে করা সম্ভব হয়। আর রিমিটেন্স অ্যাওয়ার্ডটা গতবার যখন দিয়েছিল তখন আমাদের ওইখানে কনসুল জেনারেল এবং কনসুলেটের পক্ষ থেকে যারা ইউএই থেকে বা দুবাই থেকে রিমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছিল তাদেরকে ওই ইউএ আমাদের কনসুলেট একটা সম্বর্ধনা দিয়েছিল। এবং আমি, হয়তো আপনি জানেন কিনা, আমি গত 2 বছরে এনআরবির সিআইপি অ্যাওয়ার্ড এটাও পেয়েছি। আমি সিআইপি হোল্ডার লাস্ট 2 ইয়ার্স, এবং আমার কার্ড নম্বর হইল 0101, যেটা হাইয়েস্ট রিমিটেন্স পাঠিয়ে আমি এনআরবি সিআইপি পেয়েছি। তো এইটা পাওয়ার পরেও ওইখানে কনসুলেট, দূতাবাস আমাদেরকে সম্বর্ধনা দিয়েছে। এতে হয়েছে কি, আপনি দেখবেন যে লোকজন আরো আগ্রহী হয়েছে, লিগেল ওয়েতে টাকাগুলা পাঠাইতেছে। গতবারে যেখানে আমরা দুবাই থেকে 3 জন না 4 জন ছিলাম, এইবারে ইউএই থেকে 11 জনের রিমিটেন্স পাঠাইছে, আজকের এই অ্যাওয়ার্ডটা পাইছে। এটা তো হলো যে আমাদের বাংলাদেশিরা যারা ওখানে আছেন তারা আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে তারা রেমিটেন্স পাঠাতে আরো আগ্রহী হচ্ছেন। কিন্তু আমার প্রশ্নটি ছিল যে দুবাই সরকার আপনার এই সম্মাননাটাকে কিভাবে দেখেন? দুবাই সরকার যে জিনিসটা দেখে, দুবাই সরকার আমাদের সরকার আমাদেরকে কি দিল, এইটার চেয়ে আমরা ওই দেশে কি ইনভেস্টমেন্ট করেছি, আমরা ওই দেশ থেকে কি প্রোডাকশন করেছি, আমরা কি দুবাই থেকে বিদেশে এক্সপোর্ট করতেছি, এইটাই তারা প্রাধান্যটা বেশি দেয়। আমি ওইখানে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট, এবং আমরা যখন দুবাই চেম্বার অফ কমার্সে প্রত্যেক মাসে আমাদের মিটিং হয়, তখন আমরা মিটিংয়ে যখন যাই তখন ওদের পলিসিগুলা নিয়ে বা এদের মেড ইন ইউএ প্রোডাকশন গুলা আমরা কিভাবে ব্যবসায়ীরা ইম্পোর্ট এবং এক্সপোর্টের মাধ্যমে তাদের দেশকে আগিয়ে নেওয়া। আমরা আমাদের প্রায় আল হারামাইনের প্রোডাক্টটা প্রায় 47 কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করি, এবং যখন ওই মেলা টেলাতে যাই, আমাদের ওই দেশের চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিগুলো আমাদেরকে হেল্প করে ওই দেশে স্টল নেওয়ার ব্যাপারে, বা ফ্রি আমাদেরকে স্টল নিয়ে দেয়, প্লাস আমাদের মালগুলা কার্গোকে যাওয়া, পৌঁছানো, ওইখানে ডিসপ্লে করা। তাদের একটাই কারণ হলো যে সে দেখতেছে যে আমি যে প্রোডাকশনটা করছি এই প্রোডাকশনটা আমি মেড ইন ইউএ হিসাবে বিভিন্ন দেশে এক্সপোর্ট করছি।
এটাই তাদের তারা ওইটাইকে প্রাধান্য দেয়। আমার দেশ আমাকে কি দিল। আপনার এই কোম্পানিটি কবে থেকে আপনি? আমাদের এই কোম্পানিটি 1970-তে আমাদের পবিত্র মক্কা শহর সৌদি আরব থেকে শুরু হয় এবং ওইখানে আমার ফাদার এটাতে শুরু করেছিলেন। পরবর্তীতে আমি আমার ভাইসহ আমরা সবাই একসাথে সংযুক্ত হই এবং এই মার্কেটটা যে এত বড় মার্কেট, তখন এটা আমি 81-এ আমরা দুবাইতে আসি এবং ওইখানে ফ্যাক্টরি শুরু করি। আজকে আপনাদের মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রিতে আমাদের নিজস্ব শোরুম রয়ে গেছে। প্রায় 100টা শোরুম আছে আমার পুরো মিডল ইস্টে, এবং এছাড়াও যে সব দেশে আমাদের শোরুম নাই, আমাদের এজেন্ট রয়ে গেছে। তো পারফিউমস যেটা বলছেন সেগুলো কি আতরের? এইটাই সবচেয়ে প্রশ্নজনক। মানুষ সবাই মনে করে যে আতর মনে করে যে আতরটা মনে হয় খুব একটা লো কোয়ালিটির হিসাবে মানুষ ট্রিট করে, কিন্তু আসলে আতর প্রত্যেকটা পারফিউমের মধ্যে যে আপনি স্প্রে গুলা করে এইগুলাতে কিন্তু আতরটা ইউজ করা হয়, আর অ্যালকোহল বা ওয়াটার যেটা দিয়ে এটাকে ডাইলুট করে এটাকে স্প্রে করা হয়, কিন্তু মূল কনসেন্ট্রেটেডটা হইল গিয়ে আতর। এবং এইটার যে এত ভ্যালু, আমি আপনারা কোনো সময় সুযোগ পাইলে আমি যমুনা ফিউচার পার্কে এবং বৈতুল মুখরে আমরা নতুনভাবে শোরুম ওপেন করেছি, ওইখানে দেখলে বুঝতে পারবেন যে আতরটা এখন কিন্তু ওই পর্যায়ে রয়ে নাই। এবং মিডিল ইস্টে বিশেষ করে আরবিরা তাদের গিফট, বিয়েতে বা রয়্যাল গেস্টে তারা সবসময় এগুলা গিফট করে, বিশেষ করে রমজান মাসে অনেকগুলা তারা গিফট করে। আর আমাদের যে প্রোডাক্টগুলা এখন যেভাবে প্যাকেজিং, বুটলিং, ডিজাইন যেটা করছি, এটা পৃথিবীর সব জায়গায় এটা অ্যাকসেপ্টেবল। ইভেন ইউরোপ, আমেরিকাতেও আমরা, ইভেন আপনি লন্ডনে হ্যারোডসে গেলেও দেখবেন আমাদের প্রোডাক্টগুলা বিক্রি হচ্ছে। ওখানে তো অনেক কম্পিটিশনও আছে নিশ্চয়ই, কারণ ওখানে মিডল ইস্ট কান্ট্রি যেহেতু, এবং ওখানেই তো আতর আরো কোম্পানি তো আছে, তো সেই কম্পিটিশন আপনি কিভাবে ফেস করেন? কম্পিটিশনে ধরেন কম্পিটিশন না থাকলে প্রোডাক্ট ডেভেলপ করা সম্ভব নয়। যখনই আপনি মনোপলি হবেন তখন আপনি ডেভেলপ করবেন। তার মানে আপনার কোম্পানির একটি আলাদা করে রিসার্চ R&D আছে? অবশ্যই আমাদের R&D, রিসার্চ ডেভেলপমেন্ট আছে, তারপরে আমাদের এক্সপোর্ট ডিপার্টমেন্ট আছে, আমাদের ল্যাব আছে। আমরা যে একটা প্রোডাক্ট শুধু প্রডিউস করে তো এটা মার্কেটে দিতে পারবো না আনটিল আনলেস আমাদের ল্যাব টেস্ট করে এটা রিপোর্ট দিবে, এবং রিপোর্টটা আমরা মিউনিসিপালিটিতে সাবমিট করব, এবং স্যাম্পল প্রোডাক্ট ফাইনাল স্যাম্পল সহ এবং এটার পুরা লিস্ট কি কি আছে এটার মধ্যে দিয়ে সাবমিট করার পরে ওইখান থেকে তারা তাদের ল্যাবে এটা টেস্ট করে, আমাদের ল্যাব এবং তাদের ল্যাবে যখন একই হবে তখন এটা সার্টিফাই করে স্টাম্প মারিয়ে দিবে, তখন আমরা এটা লোকাল মার্কেটে বিক্রি করতে পারবো এবং বিভিন্ন দেশেও এটা এক্সপোর্ট করতে পারবো। এটা ছাড়া এটা প্রোডাকশন করা সম্ভব নয়। অনেক পথ অতিক্রম করতে হয় যা বুঝতে পারছি। আপনার সঙ্গে এই বিষয়ে আলোচনা করব, আমরা একটু বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আবার আমন্ত্রণ মানি ম্যাটার্সে। আমরা কথা বলছিলাম দুবাইয়ের আল হারমাইন পারফিউমস এর চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসিরের সঙ্গে। আপনি বলছিলেন যে আপনার দুবাইয়ে অনেক বড় একটি প্ল্যান্ট এবং অনেক বছর ধরে আপনার এই ব্যবসা। তো এই সময়ে যখন মিডল ইস্টে আপনার লোক পাঠানো নিয়ে, এই যে আমাদের শ্রম মন্ত্রণালয় এবং জনশক্তি পাঠানো নিয়ে যখন অনেক সমস্যা চলছে, সেইখানে সেই মুহূর্তে আপনি যেরকম বলছিলেন যে আপনি নিজস্ব কোম্পানি এনশিওর করে যে এখান থেকে যখন লোক আপনারা নিয়োগ দিচ্ছেন তাদের ভিসা, তাদের নিয়োগপত্র সমস্ত কিছু আপনারা নিজের হাতেই করছেন। এটা খুবই প্রশংসনীয়, শুনে খুব ভালো লাগলো। তো এই পুরো প্রসেসটা আপনারা কিভাবে এনশিওর করেন? কারণ আপনি দেখেন, যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে লোক নেন তাইলে অসুবিধাটা যেটা হয়, আপনি এক ধরনের লোক চাইলেন, এজেন্ট কিন্তু ওই লোকটা না দিয়ে অন্য ধরনের লোক নিয়ে গেল,
কিন্তু আমরা যখন আমাদের ডিপার্টমেন্টই আছে, আমার 2500 লোক আমাদের কোম্পানিতে কাজ করে, তো আমাদের একটা ডিপার্টমেন্টই আছে, যে যে ডিপার্টমেন্টের লোকের প্রয়োজন এই ডিপার্টমেন্টে তারাই নিজস্ব সোর্সে লোকগুলা নিয়ে আসে। আমরা যখন শুরু করছি অনেক আগে, তো আজকে 40 বছর হয়ে গেছে, তো আস্তে আস্তে দেখা যায় যে সব রেফারেন্সের লোকগুলাই বেশি আসছে। এবং আগে তো আমার কোম্পানিতে প্রায় 80% উপরে লোক বাংলাদেশি ছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে ভিসা বন্ধ হওয়ার কারণে আমি এখন নেপাল, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে লোক নেওয়া হইতেছে এখানে। আপনার কোম্পানিতেই বিভিন্ন দেশ থেকে আপনি নিচ্ছেন? আমার কোম্পানিতে এখন 30টা কান্ট্রির লোক আছে। আচ্ছা। কারণ এখানে একটা পলিসি সরকার, ইউএই সরকার একটা পলিসি দিয়েছে যে আপনার একটা কোম্পানিতে এক নেশনের লোক রাখতে পারবেন না, 100-র উপরে হইলে রেশিও করে দিয়েছে। যার জন্য আর আমাদের কিছু সেলসম্যান গুলো আমরা ধরেন ইয়ামানি নিয়েছি, ইজিপ্সিয়ান নিয়েছি, সিরিয়ান নিয়েছি, লেবানিজ নিয়েছি, এরা সেলস এবং মার্কেটিং এর জন্য খুবই এক্সপার্ট। এবং আমরা কিছু ইউরোপিয়ান লোক নিয়েছি, যারা আমাদের একটা কোম্পানি আর&আর ফ্রান্সে একটা ফ্যাক্টরি করেছি, ওইখান থেকে তারা ইউরোপিয়ান মার্কেটে তাদের প্রোডাকশন বেচার জন্য। তো ইউরোপিয়ান এবং রাশিয়ান মার্কেটে ওই ধরনের লোক থাকলে সুবিধা হয়, সে কথা বলে, ভাষা বুঝে, এবং সে হয়তো দেখা যায় যে তাকে আমি এমপ্লয়ি দিয়েছি ফ্রম ফ্রান্স, সে তার ফ্রান্সে বসেই, তার বাড়িতে বসেই সে ফ্রান্সের মার্কেটিংটা করে নিচ্ছে। রাশিয়ার লোককে এমপ্লয়ি দিয়েছি, সে তার রাশিয়ার বসে তার লোক দিয়েছে। প্রত্যেকটা সিটিতে জন্য যদি আপনি ওইখানে লোক নিয়োগ করে দেন, তাইলে তাকে যে দুবাইতে আনা, তার ভিসা, তার মানে পুরো ব্যাপারটি এখন টেকনোলজি নির্ভর হয়ে গেছে। বা আপনি একটা লোককে যদি দুবাইতে এমপ্লয়ি দেন, তাইলে তাকে আপনার মিনিমাম প্রথমে $2000 মতো তার খরচ হয়ে যায় এমপ্লয়মেন্ট পাস, ভিসা টিসা দিতে। ইউরোপিয়ানের কোনো ইউএইতে আসতে ভিসা লাগে না, সে অন অ্যারাইভেল 1 মাস, 3 মাস, 6 মাস করে কান্ট্রিগুলো আছে সে পেয়ে দেয়। সো সে যখন কোম্পানির মিটিং আসলো, নতুন প্রোডাক্ট আসলো, সে চলে আসলো। আর তুমি বাবা ফ্রান্সে বসে ফ্রান্সে মার্কেটিং করো। তুমি ইংল্যান্ডে আমরা 10-15 জন রাখছি, পুরো ইংল্যান্ডটা কভার করো। ফ্রান্সের লোক রাখছি, রাশিয়াতে লোক রাখছি, জার্মানির লোক রাখছি। তো এটা হয় কি, কোম্পানির খরচটা অনেকটা কমে আসে এবং তারা ওইখানে মালটা তাদের দেশে বিক্রয় করতে পারে। আপনি যখন এখান থেকে লোক নিয়োগ নিচ্ছেন, আপনি যেটা বললেন যে রেশিও সেট করে দিয়েছে দুবাই সরকার, তো এই রেশিওটা কি পার্সেন্টেজে করেছে? এটা একটা জিনিস করছে, যদি আপনার একটা এমপ্লয়মেন্টের ভিসা যদি রিনিউ করতে হয়, আপনি এক্সাম্পল হইলো $1000, যদি আপনার কাছে এক ন্যাশনালিটি থাকে, তাইলে একটা মানুষের যখন 2 বছর পুরা হয়ে যায়, তাকে ধরেন রিনিউ করতে $2000 দিতে হবে। যদি আপনার কাছে 2 ন্যাশনালিটি লাগে, তাইলে $1500 দিতে হবে। যদি 3 ন্যাশনালিটি থাকে, $1000 দিতে হবে। 5 ন্যাশনালিটি হলে $500 দিতে হবে। মানে রেশিওটা এইভাবে, যত বেশি ন্যাশনালিটি রাখবেন অত যত মিক্স করবেন তত আপনার চার্জেসটা কমে আসবে। এইটা হলো তারা সিস্টেম করছে। কিন্তু এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আপনার দিক থেকে একটু এটা বেনিফিট, একটা যে অ্যাডভান্টেজ, যে আপনার কম লাগছে, কস্টিংটা কমে যাচ্ছে। কিন্তু ধরেন দেশের লোকজনকে যদি আপনি সাহায্য করতে চান, যে এখানে আপনি তো নিশ্চয়ই জানেন এবং শুনছেনও প্রতিদিন যে কিভাবে মানুষ অবৈধ পথে কিন্তু মালয়েশিয়া যাচ্ছে, সৌদি আরবিয়া অনেকেই যাচ্ছেন, নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই যে মানুষগুলো তারা অন্যভাবে অবৈধ পথে যাচ্ছে, তাদেরকে বৈধ পথে নেবার জন্য আপনি কিভাবে তাকে সাহায্য করবেন? আমরা বৈধভাবে নেওয়ার জন্য ধরেন, এটা যে দেশ লোক নেবে বা যে দেশের লোক যাবে, এই দেশে যদি কর্মসংস্থান না থাকে, তাইলে এই লোকটাকে নিয়েও তো বেকার ফালানো, সে তো রাস্তায় পড়ে। প্রথমে তাকে কর্মসংস্থানটা তাকে ইনশিওর করতে হবে, তখন আপনি তাকে নিবেন। আচ্ছা, এখন আমাদের কোম্পানি হয়তো, আমরা বাংলাদেশি অরিজিনাল, আমরা হয়তো না গেলেও আমাদের ট্রেনিং সেন্টার আছে, আমাদের ডিপার্টমেন্ট আছে, যে যে ডিপার্টমেন্টে কাজ করবে তাকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং দিয়ে ডিপার্টমেন্ট। কিন্তু বিদেশি কোম্পানিগুলা হয় কি, ওরা তো চাইছে এক ধরনের লোক, কিন্তু লোক পাঠাই দিল অন্য ধরনের। তখন তো সে বলবে যে না, আমার এই লোক এই কাজের নয়, তুমি এটাকে ফেরত চলে যাওয়ার জন্য। তখন যখন সে ফেরত চলে যাইতে চায়, তখন তো সে কি করবে, বাংলাদেশে অনেক টাকা পয়সা দিয়ে গেছে, সে হয়তো পলাতক হয়ে অবৈধ হয়ে যায়। এখন বাংলাদেশ থেকে যে লোকগুলা যাচ্ছে, এদের জন্য যদি প্রপার চ্যানেলে লোকজন যায় কাজের, এবং সে ট্রেনিং নিয়ে যাইতে হবে। এবং আমাদের দেশে ট্রেনিং ইনস্টিটিউশনটা অনেক কম।
এটাকে এখানে একটু আপনাকে একটি প্রশ্ন করতে চাইবো, যেহেতু আপনি একজন সর্বোচ্চ রেমিটেন্স দাতা হিসেবে আপনি মনে সম্মান পেয়েছেন, সেই ক্ষেত্রে আপনি দেশের জন্য যদি আপনাকে কিছু করতে বলা হয়, এখন যখন আপনি দেখছেন যে একটি রেশিও সেট করে দেওয়া হয়েছে, আবার আপনি দেখছেন যে আপনি একটি অ্যাডভান্টেজও পাচ্ছেন, যত মিক্সড ন্যাশনালিটি থাকবে আপনার চার্জেস তত কমে আসছে, কিন্তু এদিকে আপনার দেশের লোকজন যখন এরকম অবৈধ পথে গিয়ে অনেকে মারা যাচ্ছেন, খুব মানে দুর্বিষহ জীবন, জি, তো এদেরকে বাঁচানোর জন্য আপনি যখন দুবাইয়ে বসে আছেন, আপনার একটি বিরাট কোম্পানি আছে, আপনার কোন কাজটা বেশি কাজ করবে, যে আপনি কি আপনার নিজের অ্যাডভান্টেজটা দেখবেন, নাকি এই মানুষগুলোকে আপনি আপনার কোম্পানিতে কিভাবে জায়গা দিতে পারেন সেই ব্যাপারটি আপনি দেখবেন? আমি যদি এটা বলি তাইলে দেখেন, আমরা বাংলাদেশে আমরা বন্ড বাংলাদেশি, আমাদের বাংলাদেশেই ফেরত আসতে হবে, প্লাস আমরা আমাদের মাটি বাংলাদেশ, আমরা চাচ্ছি তো বাংলাদেশে আমাদের এই প্রোডাকশনটা আমরা করার জন্য। তখন আমি তো মন্ত্রণালয়কে বলেছি, অনেক মন্ত্রণালয়কে বলেছি যে প্রবাসী যারা বসবাস করছে তাদেরকে আপনারা যদি একটা আলাদা ইপিজেড করে দেন, তাইলে প্রবাসীরা এখানে আসে তাদের এই ইপিজেডে তাদের প্রোডাকশনটা করবে এবং প্রোডাকশনটা করে সারা পৃথিবীতে সারা এক্সপোর্ট করবে। এতে হবে কি, আমি যখন 47 কান্ট্রিতে আমি মালটা এক্সপোর্ট করতেছি মেড ইন ইউএই, আমি যদি এটা বাংলাদেশে করি তাইলে এই বাংলাদেশের প্রোডাকশনটা 47 কান্ট্রিতে যাবে, এটা মেড ইন বাংলাদেশ হয়ে যাবে। তারপরে আমি গত বছরে প্রায় 3700 কন্টেনার মাল এক্সপোর্ট করেছি। এই যে 3700 কন্টেনার মাল আমি এক্সপোর্ট করেছি, এই 3700 কন্টেনার মাল যদি আমার চিটাগাং পোর্ট যদি এটা হ্যান্ডেলিং করে, তাইলে সে এখানে কতটা টাকা পায়। তবে এখানে আমি তো বলবো যে সরকার প্রবাসীদের, সরকার সবসময় চায় বাংলাদেশে বিনিয়োগ আসুক, ইনভেস্টমেন্ট বাইরে নিয়ে আসুক, তবে আমরা যারা প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করব, আমাদের এই বিনিয়োগটা আমরা আবার রিইনভেস্টমেন্ট বাংলাদেশে করব। কিন্তু বিদেশি কোম্পানিগুলো যখনই আসে বাংলাদেশে বিনিয়োগ করে, তারা খুব তাড়াহুড়া করে চায় যে তাদের টাকাটা তাদের দেশে ফেরত নিয়ে যেতে। আমরা তো ওইটা ফেরত নিয়ে যাব না, আমরা আমাদের বাংলাদেশেই এটাকে রিইনভেস্টমেন্ট করব। তো আমাদের ইচ্ছা আছে, আমরা অনেক মন্ত্রণালয়ের কাছে বলেছি, আমি বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পক্ষ থেকেও আমি এদেরকে প্রস্তাবটা দিয়েছি, আমাদেরকে এনআরবিদের জন্য আলাদা ইপিজেড গঠন করে দেওয়া হোক এবং এখানে ওয়ান স্টপ সার্ভিস আসতে হবে, এখানে পেপার মুভিং এর থাকবে না, অনলাইন এভরিথিং অ্যাপ্লাই করতে হবে, অনলাইন সাবমিশন, অনলাইন রিসিভিং থেকে তড়িৎ গতিতে সমস্ত কাজগুলো হয়ে যায়। সেই জন্য আমরা কেন বাংলাদেশিরা, বিশেষ করে মিডিল ইস্টে অনেক ব্যবসায়ীরা আছে, এরা কিন্তু দেখেন 65 ইয়ার্স ওল্ড হইলে পরে ওইখানে তার ভিসা রিনিউ হয় না, সে ওই দেশে থাকতে পারবে না, সে কিন্তু দেশে ফিরে আসতে হবে। তারা কিন্তু চায় বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে, কিন্তু বাংলাদেশের ইনভেস্টমেন্টও অনেক সৃষ্টি হয়েছে। আমি মনে করি যদি সরকার এই এপিজেডটা দেয় এবং আরো যদি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যদি সুযোগ সুবিধা করে দেয়, তাইলে প্রবাসীরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে, আমি নিজেও ইনভেস্টমেন্ট করব। আশা করছি যে সরকার আপনাদের কথা অনুযায়ী আপনাদেরকে সাহায্য করে দেশের জন্য কাজ করে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আসবার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন, আগামীতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, এটি নিজের সঙ্গে থাকুন।